আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। অনেক আনন্দ আর কেনাকাটার পরে অসুস্থ হয়ে পড়েছি। বাসা থেকে সবাই চলে গেছে, মনটাও খারাপ। আবার এদিকে নিজের অবস্থাটাও ততটা ভালো নয়, কেননা এই 2 দিন যাবৎ ভীষণ পরিমাণে খাটাখাটনি গেছে। আর যেহেতু আমি বাসায় একা, যারা আসছিল আমার বোন, আমার যা, ওরাও আমার হাতে হাতে কাজ গুছিয়ে দিয়েছে, তবুও অনেকটা এখনও গোছানো বাকি আছে। তো এগুলো কমপ্লিট করতে হবে। আর এখন ঠান্ডায় এমনিতেই নিজের অবস্থাটা একটু খারাপই, গলাটাও অনেকটা বসে গেছে, কথা বললে কিছু বুঝতে পারছি না। তো এর ভিতরেই কাজকর্ম করে যেতে হবে আমাকে। আর বাসার আজ আছে একটা দুঃসংবাদও পেয়েছি, যে কারণে মনটা আরও খুব খারাপ। আমার দাদির শরীরটা ভীষণ খারাপ। এর আগে একবার আমার ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার দাদির শরীরটা খারাপ, আমার বাসায় বেড়াতে আসছিল আর বলে গেছিলো এই হয়তো শেষ বেড়ানো। তো তখন খুব কান্নাকাটি করেছিলাম আমি, যে আমার তো শুধুমাত্র দাদা দাদিই আছে, আর কেউ নেই। দাদা দাদি আছে, নানি আছে, এই আপন বলতে চাচারা যা আছে সেইভাবে তো আর তাদের সংসার থেকে আসা অথবা সেরকম নিজের বাবার মতো একটা দায়িত্ব তেমনটা তো হয় না। তো যাই হোক, নিজের বলতে ওই দাদা দাদিই ছিল। তো ওনারা যদি চলে যায় সেটা মেনে নিতে আমার আরও কষ্ট হবে। অনেকের মানে সবাইকে হারিয়ে এখন নিজেই অনেকটা কষ্টের ভিতরেই থাকি। তো দাদির অসুস্থতা শুনে ভীষণ খারাপ লাগছে। তো সকাল থেকে মনেই হচ্ছে না যে কিছু করি, আবার যদি কিছু না করি তো এই 2 দিনে যে এলোমেলো ঘর সেটা গুছিয়ে উঠতে পারবো না মন খারাপ করে বসে থেকে। তো আস্তে আস্তে সংসারে কাজটা করতে শুরু করে দিলাম। সকাল ভোর 6টায় উঠেছি, উঠে তাড়াতাড়ি সব কিছু গোছগাছ করে রুটি তৈরি করেছি, করে আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েছি, মেয়েটাকে খাওয়ালাম। সকালের দিকে আমি একটু খেলাম, তারপরে রান্না করতে আসলাম। এইদিকে ভাবছি দাদিকে একটু দেখতে যাব, কিন্তু আমি তো একা যেতে পারবো না। এইদিকে ছেলেটার ভীষণ পরিমাণে জ্বর, এত মারাত্মক আকারে জ্বর হয়েছে, 103 জ্বর ওর গায়ে। তো হঠাৎ কেন এরকম জ্বর হলো সেটাও বুঝতে পারলাম না। হয়তো বা মেলায় ঠান্ডায় ঘোরাঘুরি করেছে, সেখান থেকেও হতে পারে। যখনই কোনো কিছু বিষয় নিয়ে একটু খুব আনন্দ করি, তার পরবর্তীতে হয়তো কিছু না কিছু ঘটে আমার সাথে। তো এবারও এক্ষেত্রেও সেটাই হয়েছে। অনেক আনন্দ করেছি, আমার বাসায় না হলেও প্রায় 20 থেকে 25 জন লোক আসছিল। তো তাদের নিয়ে খুব আনন্দ করেছি, খাওয়া দাওয়া, এক জায়গায় বসা, ঘুরতে যাওয়া, অনেক আনন্দর পরপরই মানে ওই রাতটা শুধু কেটেছে। আর তার পরের দিন শুনছি যে দাদিকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তো শুনে ভীষণ খারাপ লাগছে, উনি লাইফ সাপোর্টে রয়েছে, ভীষণ অবস্থা খারাপ ওনার। তো কি করব কি করব না কিছুই বুঝতে পারছি না। এদিকে আমি যদি বেরিয়ে যাই, আমার 2টা সন্তান রয়েছে, বাবু আমার ছেলেটার তো ভীষণ পরিমাণে জ্বর, সেটা তো বললামই। তো আমি যদি বাসা থেকে চলে যাই তো একদমই আমার চিন্তায় আরও খারাপ হয়ে যাবে, যে আমি হয়তো যে কান্নাকাটি করব। সেই কারণে আর ওকে রেখে যে যাব, কাশছে, প্রচুর কাশছে। এই জ্বর অবস্থায় ওকে কার কাছেই বা রেখে যাব, বাসায় তো একটা লোকও নাই। এদিকে মেয়েটাকে নিয়ে যাব ঠান্ডায়, মেয়েটারও একটু ঠান্ডা লাগছে, আবার যদি মেয়েটার জ্বর হয়। মনটা টানছে হসপিটালে, কিন্তু যেতে পারছি না। এটা ভীষণ পরিমাণে খারাপ লাগছে আমার, নিজেকে বুঝ দিতে পারছি না। একদিকে সংসার, আর একদিকে মনে হচ্ছে আমার দাদির কাছে যদি একটু আমি যেতে পারতাম। ভীষণ পরিমাণে খারাপ লাগছে। আমার নানি আছে আমার বাসায়, তো উনি এটা রাত 5টা, ভোর 5টার সময় আমার জন্য বাদাম নিয়ে আসছে। যে আমাদের এখানে যে অনুষ্ঠানটা হচ্ছিল, গানের অনুষ্ঠান, তো এখানে ইসলামিক মানে শরিয়াতে কিছু গান করে, সেটা আমি বুঝতে পারবো না আর আপনাদেরকেও বোঝাতে পারবো না কী ধরনের গানের পালা হয়। তো যাই হোক, উনি ওখানে ছিল,
ভোর 5টায় আসছে, তো আমার জন্য বাদাম হাতে করে নিয়ে আসছে। আমি রান্না করছি, কান্না করছি, আবার সাথে সাথে বাদাম নিয়ে বসছি, যে একটু হলেও মনটা একটু ভালো হোক। নিজেই নিজেকে ভালো করার চেষ্টা করছি, কিন্তু কোনো মতেই হচ্ছে না। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে এদিকে হচ্ছে থালা বাসনগুলো মাজছি। আজকে প্রচুর পরিমাণে কাঁচা ধোয়ার কাপড় হয়ে গেছে। যে অনেক লোক আসছিলো তাদেরকে হচ্ছে যে জিনিসগুলো দিয়েছিলাম ঘুমানোর জন্য সেগুলো রোদে দিয়েছি, মানে রোদে দেব। আর কিছু কিছু জিনিস রোদে দেওয়া হয়েছে, তো সেগুলো আবার উঠাবো, আবার ওগুলা বাক্সর ভিতরে ভরতে হবে। আবার এদিকে অনেক দুইটা বেডশিট কাচতে হবে। তারপর যে কাঁথাগুলো দিয়েছিলাম সেগুলো একটু রোদে দেব। এইভাবে আজকে অনেকটাই কাজ আছে। আবার পুরো ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছতে হবে। তো অনেক কাজের মধ্যে কি করব কি করব না কিছুই বুঝে উঠতে পারছি না। নিজের মনটা তো এমনিতেই অনেকটা খারাপ। আর আমার হাতে যে বাটি দুইটা দেখছেন, এটা যে আমি আলাদা করে আপনাদেরকে ভিডিও করে দেখাবো সেটা হয়ে ওঠেনি। আসলে হয়ে ওঠেনি পরিস্থিতি, অবশ্যই বুঝতে পারছেন আপনারা যে আমি আর কোন পরিস্থিতির ভিতর দিয়ে আমি যাচ্ছি। তো সে কারণেই ওগুলো আলাদা করে ভিডিও করতে পারিনি। ওটা মেলা থেকে কিনেছি, দুইটা বাটিই কিনেছি মেলা থেকে। আর মেয়ের জন্য কিছু খেলনা কিনেছি, তাছাড়া আর তেমন কিছু কেনা হয়নি। আর গত ভিডিওতে বলেছিলাম একটা রুটি বেলা ফিরে কিনেছি, সেটা অনেক সুন্দর। সেটা সময় করে ভিডিও করে দেখিয়ে দিব। তো রান্নাঘরের পালার কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি একটু বেডটা পরিষ্কার করতে আসলাম, এই কাপড়গুলো একটু ভিজিয়ে দিব। তো যত বালিশের কভারগুলো ছিল পুরনো কভার সেগুলো বাতিল করে দিলাম, ওগুলো আর ব্যবহার করব না। আর আগে যে বাসায় থাকতাম সেই বাসায় প্রচুর পরিমাণে আয়রন ছিল, তো প্রত্যেকটা বালিশের কভার কাঁচা থাকলেও দেখে মনে হতো প্রচুর নোংরা হয়েছে। আয়রনের কারণে কাপড়টা কিন্তু একদম নষ্ট হয়ে যেত। আর এই যে নতুন বাড়িতে এসেছি, এই বাড়ির পানিটাও অনেক ভালো। যে আয়রনের পানির যে জিনিসটা এই বাসায় এসে ধোয়ার পর মনে হচ্ছে দিন দিন নতুনের মতো হচ্ছে। আসলে পানির কাছে এরকম ময়লা এবং সুন্দর মতো হচ্ছে। পানি আগের পানিটা ভালো ছিল না, সে কারণে নোংরা হয়ে যেত। আর এই জায়গার পানিটা বেশ ভালো, সে কারণে তেমনভাবে একটা আয়রন অথবা কাপড় চোপড় লাল হয় না। তো বেডশিটটা এই বেডশিটটা ধুয়ে রেখে দিয়েছিলাম এর আগে, তাই এই বেডশিটটা আজকে পেতে দিব। আর বাবুর তো এমনি স্কিন অ্যালার্জি, আরও জ্বর এসেছে ওর, তো ওর বেডটা সবসময় ক্লিন রাখার চেষ্টা করি আমি। তো এখানে বেডশিটটা পেতে দিচ্ছি। আর যেগুলো আছে নামালাম আজকেই কেচে দিব ভাবছি ওগুলো। আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে এগিয়ে যাক, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর এই বোনটির পাশে দাঁড়াবেন। মেয়েদের জীবনটা খুবই বৈচিত্র্যময়। প্রত্যেকটা কাজের সাথে প্রত্যেকটা কর্মের সাথে নিজেকে মানিয়ে নিতে হয় আমাদের এত পরিস্থিতি খারাপ থাকা সত্ত্বেও, নিজেদের ফ্যামিলির কথা চিন্তা করা সত্ত্বেও আমাদেরকে অনেক পরিস্থিতির শিকারে মেনে নিতে হয়। কেননা এখন যে মুহূর্তে আমি এত কাজ করছি, কিন্তু আমার মনটা কিন্তু এখানে নেই। মনটা পড়ে আছে হয়তো হসপিটালে, যে কেমন আছে আমার দাদি, কী অবস্থাতে আছে। প্রত্যেকটা মুহূর্তে ফোন দিচ্ছি, প্রত্যেকটা মুহূর্তে জিজ্ঞাসা করছি যে কি হচ্ছে কি না হচ্ছে। কেন দাদির অবস্থাটা খুবই খারাপ। আর আমি একটু বেশি হচ্ছে ভেঙে পড়ছি, কেননা আমার একটু বেশি কষ্ট হচ্ছে। আমার আব্বু চলে যাওয়ার পরে দাদা দাদি আমাদের খোঁজ খবর নেওয়া যা হোক সেটাই হচ্ছে দাদা দাদি করতো। তো সেক্ষেত্রে মানে সে কারণে সে মায়াটা থেকে
এতটা দূর, যত কিছুই হোক না কেন দাদি জিজ্ঞাসাই করবে। দাদু ফোন দিয়ে অনেক কান্নাকাটি করছিল আমার কাছে। আমার দাদুর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। তো আমার দাদু আমাকে ফোন দিয়ে খুব কান্নাকাটি করছিল যে দাদির শরীরটা এরকম খারাপ। তো আমি দাদুকে বোঝালাম যে না দাদি এখন সুস্থ আছে, স্বাভাবিক আছে, আস্তে আস্তে সুস্থ হয়ে বাসায় যাবে। তো নিজেই ঠিক রাখতে পারছি না আর একজনকে কী বলবো, তবুও নিজে যতটুকু পেরেছি দাদুকে বুঝিয়েছি। আর দাদু বাসায় একা আছে, সবাই দাদির কাছেই রয়েছে। আমার দাদুও তো অনেক অসুস্থ, চিন্তা করছে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আমার দাদুর জন্য যেন সুস্থ হয়ে যায়। এদিকে কাপড়গুলো কাচা কমপ্লিট হয়ে গেছে, কাপড়গুলো কেচে নিয়ে এই যে তো নেড়ে দিয়েছি ছাদে। এবার এগুলো মাঝে মধ্যে একটু উল্টিয়ে দিতে আসছি বারবার, যাতে একটু শুকিয়ে যায়। কেননা শীতের বেলা অল্প একটু রোদ থাকে, আর বাদ বাকি সময় তো বেশিরভাগই ঠান্ডা থাকে, মানে ছায়া থাকে। তো কাপড়গুলো একটু উল্টিয়ে দিয়ে আমি নিচেই চলে যাচ্ছি চেয়ারটা নিয়ে। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা আর বাড়াতে ভালো লাগছে না। যদি ভালো থাকে, কোনো কিছু দুর্ঘটনা না ঘটে, তো অবশ্যই আগামীকাল আবার ভিডিওটা আপনারা পাবেন। আল্লাহ হাফেজ।